আমরা কেউই কম কাজ করি না। আমরা চেষ্টা করি, আমরা বিজি থাকি। আমরা প্রতিদিন নিজেদের ভেতরেই একটা চাপ বহন করে চলি। আরও কিছু করা দরকার, আরও কিছু সামলানো দরকার। তবুও দিনের শেষে মনে হয় যে অনেক কিছু তো করেছি, কিন্তু যেটা সবচেয়ে দরকার ছিল সেটাই যেন ঠিক করে করা হলো না। দিন কেটে যায় ছোট ছোট কাজে, মেসেজে, কলে, মিটিংয়ে, তালিকায়। সব কিছু জরুরি মনে হয়, কিন্তু সব কিছু গুরুত্বপূর্ণ হয় না। আমরা সারাদিন দৌড়ে যাই, কিন্তু ঠিক জায়গায় কখনো পৌঁছাই না। এই দৌড়ের ভেতরে খুব নীরবে একটা জিনিস যেন হারিয়ে যায়, আমাদের আসল ফোকাস। ব্যস্ততা আমাদের স্বাভাবিক জীবন হয়ে যায়, আর আমরা ভুলে যাই যে ব্যস্ত থাকা আর এগিয়ে যাওয়া এক জিনিস না। এই বই সেই হারিয়ে যাওয়া গল্পটার নাম দিয়েছে দ্য ওয়ান থিং। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা আপনাকে বলবে না আরও কাজ করতে। এই বইটা আপনাকে বলবে না আরও প্রোডাক্টিভ হতে, আরও দ্রুত দৌড়াতে বা নিজের ওপর আরও চাপ দিতে। এই বই খুব শান্তভাবে একটাই কথা বলে, সমস্যা আপনার সময় ব্যবস্থাপনায় না, সমস্যা আপনার কাজের সংখ্যাতেও না। সমস্যা হলো আপনি সব কিছুকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন, আর যখন সব কিছু গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আসলে কিছুই গুরুত্বপূর্ণ আর থাকে না। আজকের বই দ্য ওয়ান থিং। এই বইটি লিখেছেন গ্যারি কেলার। তিনি কোনো মোটিভেশনাল স্পিকার নন, তিনি একজন ব্যস্ত ব্যবসায়ী, যিনি বছরের পর বছর সফল মানুষদের কাজ করার ধরন খুব কাছ থেকে দেখে এসেছেন। গ্যারি কেলার লক্ষ্য করেছিলেন যে সবচেয়ে সফল মানুষেরা সব কিছু ভালো করার চেষ্টা করে না, তারা অল্প অল্প কিছু জিনিস বেছে নেয়, কিন্তু সেই জিনিসগুলোতে গভীরভাবে থাকে। তারা জানে কোনো একটা কাজ আছে যেটা ঠিক হলে বাকি অনেক কিছু নিজে থেকেই সহজ হয়ে যায়। এই পর্যবেক্ষণই ধীরে ধীরে এই বইয়ের ভিত্তি তৈরি করে। এই বইয়ের নাম রাখা হয়নি টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটি হ্যাকস, কারণ গ্যারি কেলারের মতে সমস্যাটা সময়ের অভাব না, সমস্যাটা হলো ফোকাসের অভাব। সময় সবারই সমান, কিন্তু সবাই সময়কে একভাবে ব্যবহার করতে পারে না। দ্য ওয়ান থিং মানে এমন একটা কাজ খুঁজে পাওয়া যেটা করলে বাকি কাজগুলো সহজ হয়ে যায় অথবা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এটা মাল্টিটাস্কিংয়ের বই না, এটা প্রায়োরিটির বই। নামটার মধ্যেই লুকিয়ে আছে বইয়ের দর্শন। সব কিছু নয়, একটা জিনিসই যথেষ্ট। এই বই জন্ম দিয়েছে একটা খুব সাধারণ অস্বস্তিকর সত্য থেকে। আমরা ব্যস্ত থাকতে ভালোবাসি, কিন্তু আমরা স্পষ্ট থাকতে শিখিনি। গ্যারি কেলার দেখলেন যে মানুষ সারাদিন কাজ করছে, তবু জীবনে বড় কোনো অগ্রগতি হচ্ছে না, কারণ আমরা প্রতিটা কাজকে সমান গুরুত্ব দিচ্ছি। এই বই তাই খুব পরিষ্কারভাবে বলে যে সব কাজ কখনোই সমান না, সব লক্ষ্যও সমান না। আপনি যদি আপনার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ খুঁজে পান, তাহলে বাকি সব কিছুই নিজে থেকেই তার জায়গা বদলে নেবে। এই উপলব্ধি থেকেই দ্য ওয়ান থিং জন্ম নেয়, একটা বই যেখানে মানুষকে আরও কাজ শেখানো হয় না, বরং কাজ কমাতে শেখানো হয়। এই বই আপনাকে আরও ব্যস্ত বানাতে চায় না, এই বই আপনাকে স্পষ্ট বানাতে চায় নিজের লক্ষ্য সম্পর্কে, নিজের সময় সম্পর্কে এবং নিজের জীবনের দিক সম্পর্কে। দ্য ওয়ান থিং মানে সব কিছু ঠিক করা নয়, দ্য ওয়ান থিং মানে একটা জিনিস ঠিক করে করা যেটা বাকি সব কিছুকে ঠিক পথে নিয়ে আসে। আর এই স্পষ্টতাই এই বইয়ের সবচেয়ে বড় একটি শক্তি। এই গল্পটার মানুষটা কোনো বড় স্বপ্ন দেখা মানুষ না, তার নাম হলো নিহার। নিহার খুব ব্যস্তও না, আবার খুব অলসও না। সে দায়িত্ব নেয়, কাজও জানে, মানুষকে হতাশও করে না, কিন্তু তার জীবনে একটা অদ্ভুত সমস্যা রয়েছে। সে সারাদিন অনেক কিছুই করে, তবু রাতে শুয়ে গিয়ে মনে হয়
যেন আজকের দিনটা কোথাও পৌঁছালো না। নিহারের জীবন বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে যেন ছড়িয়ে পড়েছে। এই গল্পটা কোনো সাফল্যের গল্প না, এই গল্পটা হলো ছড়িয়ে পড়া বা হারিয়ে যাওয়া জীবনকে একটা দিক দেওয়ার গল্প। নিহারের দিন শুরু হয় কোনো হঠাৎ তাড়াহুড়ো দিয়ে না, শুরু হয় একটা লিস্ট বা তালিকা দিয়ে। এই তালিকাটা কখনো কাগজে লেখা হতে পারে, আবার কখনো মাথার ভেতরেই তৈরি হয়। কাজের তালিকা, দায়িত্বের তালিকা, মানুষের প্রত্যাশার তালিকা, সব কিছু একসাথে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে ঠিক করে নেয় আজ অনেক কিছু করতে হবে। এই অনেক কিছু শব্দটার ভেতরেই তার দিনের ক্লান্তি যেন লুকিয়ে থাকে, কারণ সে জানে দিনটা আবারও ছোট ছোট কাজে ভরে যাবে, কিন্তু কোনটার শেষটা ঠিক কেমন হবে সে নিজেও নিশ্চিত না। অফিস পৌঁছে সে একটার পর একটা কাজে হাত দেয়, কখনো ইমেল, কখনো কল, কখনো হঠাৎ করে আসা কোনো অনুরোধ, আবার কখনো বা কোনো মিটিং। প্রতিটা কাজই আলাদা করে দেখলে জরুরি বা দরকারি, কোনোটা এড়িয়ে যাওয়ার মতো না। তাই সে একটার পর একটা কাজ ধরে, যেন সব কিছুকে সামলানোই তার দায়িত্ব। কিন্তু দিনের মাঝখানে খুব একটা সমস্যা মনে হয় না, সে ব্যস্ত থাকে, সময়টাও কেটে যায়। কিন্তু সন্ধেবেলায় যখন কাজের চাপ একটু কমে আসে, একটা অদ্ভুত অনুভূতি এসে যেন তাকে গ্রাস করে। সে বুঝতে পারে আজ সে অনেক কাজ করেছে, কিন্তু কোনো কাজেই সে নিজে পুরোপুরি ছিল না। সব কিছুই সে ছুঁয়ে গেছে, কিন্তু কোথাও গভীরভাবে ঢোকেনি। এই হারিয়ে যাওয়া তাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তোলে, কারণ সে অলস না, সে চেষ্টা করে, সে দায়িত্বও এড়ায় না, তবুও তার চেষ্টা একটা নির্দিষ্ট দিকে এগোয় না। সে যেন সারাদিন ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে এসে দাঁড়ায়। এই জায়গাটায় এসে সে প্রথমবার নিজেকে প্রশ্ন করে না আমি কি কম কাজ করছি, বরং সে মনে মনে ভাবতে শুরু করে আমি কি ভুলভাবে কাজ করছি। কিন্তু তখনও সে সমস্যার নাম নিতে পারে না বা দিতেও পারে না। এই বই এখানে খুব নীরবে একটা আয়না ধরে, খুব জোরে কিছু বলে না, খুব নাটকীয় কিছু দেখায় না, শুধু একটা সত্য তুলে আনে। সমস্যা সময়ের অভাব না, সমস্যাটা হলো তুমি সব কিছুকে সমানভাবে গুরুত্ব দিচ্ছ। যখন প্রতিটা কাজই জরুরি হয়ে যায়, তখন কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা আর আলাদা করা যায় না। এই কথাটা নিহারের কাছে প্রথমে খুব অস্বস্তিকর হয়তো লাগে। তার মনে হয় সব কাজই তো দরকারি, সব মানুষের প্রত্যাশাই তো অস্বীকার করা যায় না, তাহলে সে কিভাবে বেছে নেবে। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করে যে সব কিছু সামলাতে গিয়ে সে আসলে কোথাও পৌঁছাচ্ছে না। তার শক্তি ছড়িয়ে যাচ্ছে, সময় ভেঙে যাচ্ছে, মন ক্লান্ত হয়ে পড়ছে। সে বুঝতে শুরু করে যে এই ব্যস্ততা তাকে এগিয়ে নিচ্ছে না, বরং এক জায়গাতেই আটকে রাখছে। এই উপলব্ধিটা তার জন্য খুব সহজ ছিল না, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই জায়গায় দাঁড়িয়ে সে প্রথমবার বুঝতে শেখে যে যখন সব কিছু গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন আসলে কিছুই আর গুরুত্বপূর্ণ থাকে না। এই অধ্যায়টা তার জীবনে কোনো বড় সিদ্ধান্তের জন্ম দেয় না, কিন্তু একটা ফাঁক তৈরি করে। এই ফাঁকের ভেতর দিয়ে প্রথমবার সে ভাবতে শুরু করে হয়তো তার জীবন ছড়িয়ে আছে বলেই সে ক্লান্ত, ব্যস্ত বলেই সে অগ্রসর হচ্ছে না। এই বোঝাপড়াটাই দ্য ওয়ান থিং গল্পের প্রথম দরজা খুলে দেয়। সুতরাং ব্যস্ত জীবন মানেই অগ্রগতি না। যখন জীবন ছড়িয়ে বা হারিয়ে যায়, তখন সেটা মানুষকে শুধু ক্লান্ত করে দেয়, ফল আর দেয় না। আসল অগ্রগতি শুরু হয় তখনই যখন মানুষ সব কিছুর ভিড় থেকে কোনো একটা জিনিসকে আলাদা করে দেখতে শেখে। নিহারের জীবনে এই অধ্যায়টা কোনো হঠাৎ আলোকিত মুহূর্ত দিয়ে শুরু হয়নি, কোনো বড় ব্যর্থতা, কোনো বড় সাফল্য বা কোনো নাটকীয় সিদ্ধান্ত তাকে থামায়নি। বরং এই অধ্যায়টা শুরু হয় এক ধরনের নীরব ক্লান্তি থেকে। দিনের পর দিন সে অনুভব করছিল
সে কাজ করছে কিন্তু এগোচ্ছে না। তার জীবন যেন সামনে না গিয়ে পাশে ছড়িয়ে পড়েছে। এই অনুভূতিটা খুব সূক্ষ্ম কিন্তু খুব ভারী, কারণ বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল কিছু একটা যেন ভুল হচ্ছে। একদিন সে সেই ক্লান্তি থেকে পালাতে চায়নি। আগের মতো ফোনে ঢোকেনি, কাউকে কল করেনি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টাও করেনি। সে শুধু চুপচাপ করে বসেছিল। এই চুপ করে বসে থাকার ভেতরেই একটা প্রশ্ন ধীরে ধীরে যেন স্পষ্ট হয়ে উঠল। প্রশ্নটা খুব সাধারণ কিন্তু গভীর। আমি যদি আজ শুধু একটা কাজ ঠিকভাবে করি, এমন একটা কাজ যেটা করলে বাকি অনেক কিছু সহজ হয়ে যাবে, তাহলে সেটা কি? এই প্রশ্নটা নিহারের ভেতরে একটা অদ্ভুত আন্দোলন তৈরি করলো। কারণ এই প্রশ্ন তাকে প্রথমবার কম করার অনুভূতি দিল। এতদিন তার মনে একটা অদৃশ্য নিয়ম কাজ করছিল। ভালো মানুষ মানে সব সামলানো, দায়িত্ববান মানুষ মানে সব জায়গায় উপস্থিত থাকা। এই নিয়মটা কেউ তাকে শেখায়নি, কিন্তু সে নিজেই নিজের ভেতরে তৈরি করে ফেলেছিল। এই প্রশ্নটা সেই নিয়মের ওপর আঘাত করল। যদি সব সামলানোই একমাত্র পথ না হয়, যদি সব জায়গায় থাকা মানেই শক্ত হওয়া না হয়, এই ভাবনাগুলো প্রথমে তাকে ভয় পাইয়ে দিল। কারণ একটার বেছে নেওয়া মানে অন্য কোনো কিছু ছেড়ে দেওয়া। নিহার বুঝতে পারছিল সব কাজ সমান না। এই কথাটা বইয়ে পড়া সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা খুব কঠিন। কারণ প্রতিটা কাজের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের প্রত্যাশা, নিজের ভয়, নিজের পরিচয়। অফিসের ছোট কাজগুলো দ্রুত শেষ করা যায়, তাই সেগুলো করলে নিজেকে ব্যস্ত আর দরকারি মনে হয়। বড় কাজগুলো সময় নেয়, মনোযোগ নেয়, আর সবচেয়ে বড় কথা, ভুল হওয়ার ঝুঁকি রাখে। তাই সে এতদিন বড় কাজগুলোকে এড়িয়ে গেছে, ছোট ছোট কাজের ভিড়ে লুকিয়ে থেকে। এই অধ্যায়ে নিহার প্রথমবার নিজের কাজের ধরনটা লক্ষ্য করতে শুরু করে। সে খেয়াল করে যে সে প্রায়ই এমন কাজ বেছে নেয় যেগুলো তাকে ব্যস্ত রাখে কিন্তু এগিয়ে নিয়ে যায় না। এগুলো করলে দিনের শেষেই একটাই অনুভূতি আসে, আজ অনেক কিছু করেছি। কিন্তু সেই অনুভূতিটা খুব দ্রুত মিলিয়ে যায়, কারণ ভেতরে ভেতরে সে তো জানে মূল কাজটাই করা হয়নি। এই বোঝাপড়াটা তার কাছে খুব অস্বস্তিকর ছিল, কিন্তু খুব সত্য ছিল। ধীরে ধীরে সে তার দিনের দিকে নতুনভাবে তাকাতে শুরু করে। আগে তার সকাল শুরু হতো কাজের তালিকা দিয়ে, এখন সেই তালিকাটা ছোট করতে শুরু করলো। কিন্তু শুধু ছোট করা না, সেই তালিকার দিকে তাকিয়ে একটা প্রশ্ন করত, এই কাজগুলোর মধ্যে কোনটা সত্যিই দরজা খুলবে, কোন কাজটা করলে পরের কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রথম দিকে সে ভুলও করত, কখনো সে ভেবেছে একটা কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরে বুঝেছে সেটা শুধু জরুরি ছিল। কিন্তু এই ভুলগুলো তাকে থামায়নি, বরং তাকে আরও স্পষ্ট করে তুলেছে। একদিন অফিসে তার সামনে দুটো কাজ এলো। একটা ছিল ছোট কিন্তু জরুরি, একটা রিপোর্ট ঠিক করা। আরেকটা ছিল বড় কিন্তু কঠিন, গুরুত্বপূর্ণ, একটা প্রজেক্টের মূল কাঠামোটাকে দাঁড় করানো। আগে নিহার হলে ছোট কাজটাকেই আগে করত, কারণ সেটা শেষ করলে একটা তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায়। কিন্তু সেই দিন সে আলাদা সিদ্ধান্ত নিল। সে বড় কাজটার পাশে বসে থাকে। প্রথম আধ ঘন্টা খুব কঠিন লাগে, মন বারবার অন্য দিকে যেতে চায়। সে মনে মনে ভাবে আগে ছোট কাজটা শেষ করলে ভালো হতো, কিন্তু সে উঠে যায় না। এই বসে থাকাটাই তার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। সে বুঝতে পারে গভীর কাজ করা মানে শুধু কাজ করা না, গভীর কাজ করা মানে অস্বস্তির সঙ্গে থাকা। এই অস্বস্তি আসলে ভয় থেকে আসে, ভুল হওয়ার ভয়, সময় নষ্ট হওয়ার ভয়, প্রত্যাশা পূরণ না হওয়ার ভয়। সে যখন পালায় না, তখন সেই ভয় ধীরে ধীরে তার শক্তি হারায়। কাজটা শেষ হতে হয়তো সময় লাগে, কিন্তু দিনের শেষে তার ভেতরে একটা আলাদাই শান্তি আসে। সে শুধু ব্যস্ত ছিল না, আজ সে এগিয়েছে। এই বই এখানে খুব পরিষ্কারভাবে বলে যে দ্য ওয়ান থিং মানে কম কাজ করা না, দ্য ওয়ান থিং মানে সেই কাজটাকেই বেছে নেওয়া
যেটা করলে বাকিগুলোকে সহজ হয়ে যায় বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। নিহার এই কথার মানে ধীরে ধীরে নিজের জীবনে দেখতে পায়। সে লক্ষ্য করে যখন তার দিনের একটা পরিষ্কার দিক থাকে তখন সে ছোট কাজগুলোতেও কম চাপ অনুভব করে, কারণ সে জানে মূল কাজটা ঠিক পথে আছে। এই পরিবর্তন তার জীবনে রাতারাতি করে আসেনি। কিছুদিন সে আবার পুরনো অভ্যাসে ফিরে যায়, কিছুদিন সে আবার একসাথে সব কিছু করতে চায়। কিন্তু এখন একটা পার্থক্য রয়েছে। সে বুঝতে পারে কখন সে আবার ছড়িয়ে পড়ছে। এই সচেতনতা বোধই তাকে আবার একটার দিকে ফেরায়। সে আর নিজেকে দোষ দেয় না, সে শুধু প্রশ্নটা আবার করে, আজকের ওয়ান থিং কি? দিনের পর দিন এই প্রশ্নটা তার জীবনের ভিত্তি হয়ে ওঠে। সে বুঝতে শেখে যে একটা বেছে নেওয়া মানে সীমাবদ্ধতা না, বরং স্বাধীনতা। কারণ সে এখন জানে যে কোথায় তার শক্তি ব্যয় করা উচিত। সে আর সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে না। সে জানে তার কাজ হলো একটা দরজা খুলে দেওয়া, সব দরজা একসাথে খোলার চেষ্টা না করা। এই অধ্যায়ের শেষ দিকে নিহার একটা গভীর সত্যি উপলব্ধি করে, যে মানুষ সব কিছু আঁকড়ে রাখতে চায় সে আসলে নিজের শক্তিকে হারিয়ে ফেলে, আর যে মানুষ একটা দিককে বেছে নিতে পারে সে নিজের শক্তিকে কেন্দ্রীভূত করতে শেখে। এই কেন্দ্রীভূত শক্তি ধীরে ধীরে জীবনের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। এই অধ্যায় তাই শুধু কাজ বাছাইয়ের গল্প না, এই অধ্যায় হলো সাহসের গল্প। সব কিছু একসাথে না ধরার সাহস, সব জায়গায় না থাকার সাহস, আর নিজের জীবনের জন্য একটা নির্দিষ্ট দিক বেছে নেওয়ার সাহস। অর্থাৎ একটা বেছে নেওয়া মানে সব কিছু হারানো না, একটা বেছে নেওয়া মানে নিজের শক্তিকে সঠিক জায়গায় প্রয়োগ করা। যে মানুষ সব কিছুকে একসাথে আঁকড়ে রাখতে চায় সে ক্লান্ত হয়ে পড়ে। যে মানুষ একটা নির্দিষ্ট দিক বেছে নেয় সে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়। নিহারের জীবন কোনো এক সকালে ঘুম ভেঙে হঠাৎ বদলে যায় না। তার চারপাশে তখনও চাপ থাকে, কাজ থাকে, দায়িত্বও থাকে। অফিসের চাপও কমে না, মানুষের প্রত্যাশা হঠাৎ করে উধাও হয়েও যায় না, আর জীবনের বাস্তব সমস্যাগুলোও কোনো ম্যাজিকের মতো মিলিয়ে যায় না। কিন্তু এই সব কিছুর মাঝখানে একটা জিনিস খুব নীরবে বদলে যেতে শুরু করে। নিহার আর ছুটে বেড়ায় না, সে আর সারাদিন এদিক ওদিক দৌড়ে নিজের শক্তিকে হারিয়ে ফেলে না। এই পরিবর্তনটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। সহকর্মীরা তাকে দেখে বলে না তুমি বদলে গেছো, তার কাজের পরিমাণ খুব বেশি কমেও না, কিন্তু নিহারের ভেতরে একটা আলাদা স্থিরতা তৈরি হয়। সে এখন জানে আজকের দিনে তার মূল কাজটা কি, আর এই জানাটাই তাকে শান্ত করে। কারণ সে আর প্রতিটা কাজকে সমানভাবে গুরুত্ব দিয়ে নিজের ওপর চাপ প্রয়োগ করে না। সে জানে আজকের দিনটা যদি ওই এক জায়গায় ঠিকভাবে দাঁড়াতে পারে তাহলে দিনটা আর ব্যর্থ নয়। আগে নিহা দিনের শেষে নিজের সঙ্গে হিসাব করত, কতগুলো কাজ শেষ হলো। এখন সে নিজেকে জিজ্ঞেস করে আমি কি আবার মূল কাজটার পাশে দাঁড়িয়েছিলাম? এই প্রশ্নটা খুব আলাদা, কারণ এতে সফলতা শুধু ফলাফলের ওপর নির্ভর করে না, নির্ভর করে অবস্থানের ওপর। সে বুঝতে শেখে সব কিছু সফল হওয়া সম্ভব না। কোনো দিন কাজটা পুরো শেষ হয় না, কোনো দিন হয়তো মাঝপথে থামতে হয়, কিন্তু সে যদি ওই কাজটার পাশে থাকে, যদি সে পালিয়ে না যায়, তাহলে দিনটা কখনোই অর্থহীন হয় না। এই স্পষ্টতাই তাকে ধীরে ধীরে তার জীবনে শান্তি বয়ে আনে। আগে যখন সে সব কিছু একসাথে ধরতে চাইতো বা আঁকড়ে রাখতে চাইতো তখন প্রতিটা ভুল তাকে ভেঙে চুরমার করে দিত। এখন সে ভুলকেও আলাদা চোখে দেখে। ভুল মানে আর তার কাছে ব্যর্থতা না, ভুল মানে শেখার একটা অংশ মাত্র। কারণ তার দিকটা নির্দিষ্ট আছে, আর দিক ঠিক থাকলে পথের ছোট ছোট ভুল জীবনকে কখনোই থামিয়ে দেয় না। মানুষ বাইরে থেকে খুব বড় কোনো পরিবর্তন হয়তো দেখে না। নিহার এখনও একই অফিসে যায়, একই মানুষের সঙ্গে কাজ করে, একই রকম দায়িত্বও সামলায়, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে গেছে। সে আর সব কিছু একসাথে জিততে চায় না, সে আর নিজের শক্তিকে প্রমাণের জন্য খরচ করে না,
সে একটার পর একটা দরজা খুলতে শেখে। একটা দরজা ঠিকভাবে খুললে পরের দরজাটা নিজে থেকেই সহজ হয়ে যায়। এই সত্যিটা যেন সে নিজের জীবনে দেখতে পায়। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা এখানেই। ধীরে ধীরে পরিষ্কার হয় যে সফল মানুষ মানে ব্যস্ত মানুষ না, সফল মানুষ মানে স্পষ্ট মানুষ। ব্যস্ত মানুষ সারাদিন দৌড়ে চলে, কিন্তু স্পষ্ট মানুষ জানে কোথায় গিয়ে দাঁড়াতে হবে। নিহার বুঝতে পারে যে ব্যস্ততা অনেক সময় সাহসের অভাব ঢাকতে ব্যবহার করা হয়। সব কিছুতে হাত দিলে কোনো একটার গভীরে ঢুকতে হয় না, কিন্তু একটার পাশে দাঁড়ানো মানে ঝুঁকি নেওয়া, ভুল হওয়ার ঝুঁকি, ধীর হওয়ার ঝুঁকি, অন্যদের চোখে কম সক্রিয় দেখানোর ঝুঁকি। এই ঝুঁকিটাই তাকে আলাদা করে তোলে। সে এখন জানে একটা কাজ ঠিকভাবে করা 100টা কাজ অর্ধেক করার চেয়ে অনেক শক্তিশালী। কারণ ওই একটা কাজ তার জীবনের দিক পরিবর্তন করতে পারে। বাকি কাজগুলো হয় তার সঙ্গে মানিয়ে নেয়, নয়তো ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এই বোঝাপড়াটাই তার জীবনে একটা গভীর হালকা ভাব এনে দেয়। সে আর নিজেকে প্রমাণ করতে ছুটে বেড়ায় না, সে শুধু নিজের দিকটাকে ধরে রাখে। দিনের পর দিন এই অভ্যাস তার জীবনের এক অংশ হয়ে ওঠে। সে আর প্রতিদিন নিজেকে নতুন করে বদলানোর চেষ্টা করে না, সে শুধু প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ আমার ওয়ান থিং কি? এই প্রশ্নটা তার জীবনের অ্যাঙ্কার হয়ে ওঠে। যখন সে বিভ্রান্ত হয়, যখন সে আবার হারিয়ে পড়তে শুরু করে, এই প্রশ্নটাই তাকে ফিরিয়ে আনে। এই অধ্যায়ে এসে নিহার একটা খুব সাধারণ কিন্তু গভীর সত্য বুঝতে পারে যে জীবন সহজ হয় না কারণ সমস্যা কমে যায়, জীবন সহজ হয় কারণ মানুষ জানে কোন সমস্যার পাশে আগে গিয়ে দাঁড়াতে হবে। দ্য ওয়ান থিং তাকে এই দাঁড়ানোর জায়গাটাই করে দিয়েছে, আর এই জায়গাটাই তার জীবনের নীরব কিন্তু স্থায়ী পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। কোনো ঘোষণা ছাড়াই, কোনো নাটক ছাড়াই, শুধু স্পষ্টভাবে। দ্য ওয়ান থিং মানে নিখুঁত জীবন না, দ্য ওয়ান থিং মানে এমন একটা দিক যেটা জীবনকে আর ছড়িয়ে পড়তে দেয় না। যে মানুষ তার দিক জানে, সে ধীরে ধীরে নিজের জীবন সামলাতেও শেখে। চলুন এবার দেখি দ্য ওয়ান থিংয়ের এসেন্স লেখক গ্যারি কেলারের জীবনে কিভাবে প্রয়োগ হয়েছে। গ্যারি কেলারের জীবন বাইরে থেকে সবসময় সফল আর গোছানো দেখাতো। তিনি একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, রিয়েল এস্টেট দুনিয়ার পরিচিত নাম, বক্তা ও লেখক। মানুষ ভাবত যিনি সফলতার কথা বলেন তার জীবন নিশ্চয়ই খুব স্পষ্ট এবং নিয়ন্ত্রিত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সাফল্যের সঙ্গে সঙ্গে তার জীবনের দায়িত্বও বাড়ছিল, সিদ্ধান্ত বাড়ছিল, কাজের পরিমাণও বাড়ছিল। তিনি দেখেছিলেন তিনি যত বেশি সফল হচ্ছেন তত বেশি কাজ তার দিকে এগিয়ে আসছে, আর এই সব সামলাতে হবে ভাবনাটাই ধীরে ধীরে তার শক্তিকে হারিয়ে দিচ্ছিল। তিনি লক্ষ্য করেন যে সমস্যাটা কাজের অভাবে না, বরং কাজের ভিড়ে। দিনভর ব্যস্ত থাকা সত্ত্বেও কিছু একটা ঠিকঠাক যেন এগোচ্ছে না। এই অনুভূতিটাই তাকে থামিয়ে দেয়। তিনি বুঝতে শুরু করেন তিনি অনেক কিছু ভালোভাবে করেছেন, কিন্তু যেটা সবচেয়ে দরকার সেটার ওপর গভীরভাবে দাঁড়াতে পারছেন না। সাফল্য তাকে আরও কাজে যোগ করতে শিখিয়েছে, কিন্তু কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বেছে নিতে শেখায়নি। এই অস্বস্তি থেকেই তিনি নিজের কাজের ধরন লক্ষ্য করতে শুরু করেন। তিনি দেখেন যে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে সেই সময়গুলোতে যখন তিনি কোনো একটার দিকে পুরোভাবে মনোযোগ দিয়েছেন, আর সবচেয়ে বেশি ক্লান্ত এসেছে তখনই যখন তিনি সব কিছুকে সমানভাবে করতে চেয়েছেন। এখান থেকেই তার ভেতরে একটা উপলব্ধির জন্ম নেয়, সব কাজ সমান না, আর সব সময় আরও করা মানে এগোনো না। এই উপলব্ধি ধীরে ধীরে দ্য ওয়ান থিংয়ের জন্ম নেয়। গ্যারি কেলার বুঝতে পারেন যে মানুষ আসলে অলস না, মানুষ শুধু বিভ্রান্ত। আমরা একসাথে খুব বেশি কিছু ধরতে চাই বলে ভেঙে পড়ি। তাই তিনি মানুষকে আরও টাস্ক, আরও কৌশল শেখাতে চাননি। তিনি মানুষকে শুধুমাত্র একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করাতে চেয়েছেন। এই মুহূর্তে এমন কোনো একটা কাজ
যেটা ঠিকভাবে করলে বাকি সবগুলো সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। নিজের জীবনেও তিনি এটি প্রয়োগ করেন। তিনি সব দায়িত্ব একসাথে ধরার চেষ্টা বন্ধ করেন। তিনি প্রতিদিন নিজের জন্য দিক ঠিক করতে শেখেন। এই দিক নির্দেশ তার জীবনকে নিখুঁত করেনি, কিন্তু জীবনকে সহজ করেছে। তিনি বুঝে যান যে ফোকাস মানে নিজেকে আটকে রাখা না, ফোকাস মানে নিজের শক্তিকে ঠিক জায়গায় রাখা। এই কারণেই দ্য ওয়ান থিং কোনো প্রোডাক্টিভিটি ট্রিক্স এর বই না, এটা একজন মানুষের নিজের জীবনের ভেতর দিয়ে শেখা স্পষ্টতার গল্প। দ্য ওয়ান থিং আমাদের শেখায় না কিভাবে সব কিছু সামলাতে হয়, এই বই শেখায় কোনটা ছেড়ে দিতে হয়। দ্য ওয়ান থিং মানে কঠোর হওয়া না, দ্য ওয়ান থিং মানে নিজেকে কম কাজ করতে দেওয়া। এই বই বারবার মনে করিয়ে দেয় যে আমরা সময়ের অভাবে ভাঙি না, আমরা দিকের অভাবে ভাঙি। আর যখন আমরা একটা নির্দিষ্ট দিক ঠিক করে নেই, তখন সময় নিজেই তার জায়গা করে নেয়। দ্য ওয়ান থিং মানে নিখুঁত দিন না, দ্য ওয়ান থিং মানে নিজের শক্তি, নিজের মনোযোগ আর নিজের জীবনের দিক বেছে নেওয়া। এবার আপনার পালা। একটা গভীর শ্বাস নিন। আজ কোনো প্রতিজ্ঞা নয়, আজ কোনো বিশাল লক্ষ্যও নয়, শুধু কমেন্টে লিখুন, টুডে আই উইল ফোকাস অন মাই ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং। ছোট হোক, স্পষ্ট হোক, কিন্তু নিজের হোক। এটাই ছিল দ্য ওয়ান থিং, গ্যারি কেলরের বইটির মূল সারাংশ, একটি বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি থেকে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।